বন্ধুরা, আমি অধিধ্বনি যখন আলোচনা করেছিলাম তখন আপনাদের কথা দিয়েছিলাম যে অধিধ্বনির বৈশিষ্ট্য, তার ব্যাখ্যা, তার প্রকারভেদ, নামকরণ ইত্যাদি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে সেই বিষয়টি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি সরাসরি আলোচনায় চলে যাই। অধিধ্বনি বলতে তাহলে আমরা এটাই বুঝছি যে ধ্বনিখণ্ডের নিজস্ব বৈশিষ্ট্যের উপর যে অতিরিক্ত বিষয় যোগ করা হয় সেটি হচ্ছে অধিধ্বনি। সেটা টেনে বলা হতে পারে, ঝোঁক দিয়ে বলা হতে পারে। সেগুলো আমি অধিধ্বনির যে বৈশিষ্ট্যগুলো ছিল, ধ্বনিগত বৈশিষ্ট্য, সেটা আমি বলেছিলাম গত আলোচনায়। তো আজকে এই বৈশিষ্ট্য বিষয়টিকে বিস্তৃতভাবে আলোচনা করব। অধিধ্বনির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটাকে চোখে দেখা যায় না, কেবল কানে শোনা যায়। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন তো ঠিক মতো? আবার যদি বলি, আপনারা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? এই যে দুরকম করে বললাম আপনাদের জন্য, আপনি কি বুঝতে পারছেন কতটা টেনে বলেছি, পরেরটা কতটা টেনে বলেছি? দেখতে পাচ্ছেন কি? পান না। এটা আপনি কানে শুনেছেন, কানে শুনে আপনি বলতে পারছেন বা বুঝতে পারছেন যে পরের কথাটি, ওই যেটা বললাম যে আপনারা কি শুনতে পাচ্ছেন, এটা আমি টেনে বলেছি। সুতরাং এটা, এই অধিধ্বনিকে চোখে দেখা যাবে না, একে কানে শোনা যায়, অর্থাৎ এটি হচ্ছে শ্রুতিগ্রাহ্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অধিধ্বনি বিভাজ্য ধ্বনির মতো কখনোই এক সারিতে বসবে না। বক্তা যেভাবে বাক্যটিকে বলবেন বা তার প্রয়োগের উপর নির্ভর করছে অধিধ্বনির অবস্থান, যদিও সেটি ব্যাকরণ মেনেই হয়, নির্দিষ্ট নিয়ম মেনে হয়। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এর একটা ছন্দ গুণ আছে। কিরকম? বলা হলো, ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিন ভর দেয় দূরপাল্লা। এই কথাতেই আপনারা কিন্তু ছন্দটিকে বুঝে নিতে পারছেন, দলবৃত্ত ছন্দ। সুতরাং দেখা গেল যে অধিধ্বনি বাক্যের মধ্যে একটা ছন্দগুণ সৃষ্টি করে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অধিধ্বনিগুলো ভাষার গৌণ ধ্বনি। কেননা এটা একটা আনিত লক্ষণ, স্থাপিত ক্রিয়া। যেমন ধরুন, আমরা সুর আরোপ করি, বল বা ঝোঁক প্রয়োগ করি, যোগ করি, আবেগ যোগ করি। উদাহরণ দেখুন, বললাম, পালকি চলে পালকি চলে, গগন তলে আগুন জ্বলে। এটাকে আমি আবার একরকম করে বলছি, পালকি চলে পালকি চলে পালকি চলে, গগন তলে। তো এই যে বললাম, পরেরটা যেটা বললাম, নিশ্চয়ই বুঝতে পারছেন এর মধ্যে একটা সুর আমি আরোপ করেছি। এই যে সুরারোপ, এটা তো অতিরিক্ত একটা বিষয় যোগ করেছি, সে কারণে এটা হচ্ছে ভাষার গৌণ ধ্বনি। অধিধ্বনি অবিভাজ্য। সুরকে কখনো ভেঙে আলাদা আলাদা করে দেখানো যায়? যায় না। আবেগকে আপনি আলাদা করে দেখাতে পারবেন? পারবেন না। সেজন্য অধিধ্বনি হচ্ছে অবিভাজ্য। যেমন ধরুন, আমি বললাম সুন্দর, আবার বললাম সুন্দর, তাহলে এটা তো অবিভাজ্য। আসলে এখানে এই যে সুন্দর, কিংবা যদি বলছি এরকমটা, যদি বলি ফাইট, কোনি ফাইট, খিদ্দা বলছেন, তাহলে এটাও তো আরোপিত একটা বিষয়, এটা গৌণ ধ্বনি, আর এটা অবিভাজ্য। এই আবেগ নিয়ে যখন খিদ্দা বলছেন ফাইট কোনি ফাইট, এই আবেগকে ভাগ করে দেখানো যায়? যায় না তো। তাহলে অধিধ্বনি অবিভাজ্য। পরের বৈশিষ্ট্য হচ্ছে অধিধ্বনির 3টি লক্ষণ আছে। সে 3টি লক্ষণ কি কি? পরিমাণ লক্ষণ, সুর লক্ষণ, বল লক্ষণ। আগের উদাহরণে সুরের প্রয়োগ, বলের প্রয়োগ,
এবং সেই সুর কতটা হবে বা কি পরিমাণ হবে সেটাই হচ্ছে পরিমাণ লক্ষণ। আগের যে উদাহরণগুলো আমি বলেছি তাতেই কিন্তু এগুলোর উল্লেখ রয়েছে। পরের বৈশিষ্ট্য হচ্ছে কোনো বাক্যে যদি প্রশ্ন বোঝায় বা বিস্ময় বোঝায়, অনুনাসিকতা বোঝায় কিংবা শ্বাসাঘাত আছে এরকম বোঝায়, তাহলে তার যে মাত্রা, সুর, তীব্রতা, কম্পাঙ্ক, দৈর্ঘ্য এগুলোকে কিন্তু লিখে ভাষায় বোঝানো যাবে না। তাহলে বোঝানো যাবে কি করে? তার জন্য নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করতে হবে। আমরা যখন কোনো প্রশ্ন বোঝাবো তখন সেখানে আমরা একটা প্রশ্ন চিহ্ন ব্যবহার করব। আবার বিস্ময়সূচক চিহ্ন, সেটাও আপনারা জানেন, বিস্ময় বোঝালে বিস্ময়সূচক চিহ্ন দিয়ে বোঝাতে হয়। বিস্ময়, ওই বিস্ময়সূচক চিহ্ন আছে বলেই আমরা বলতে পারছি এটা বিস্ময়সূচক বাক্য। আবার শ্বাসাঘাত, এখানে লক্ষ্য করুন এই যে তির্যক চিহ্নগুলো রয়েছে, এটা আমরা দলবৃত্ত ছন্দে দেখতে পাই। পরের বৈশিষ্ট্যটি খুব গুরুত্বপূর্ণ, কেননা অধিধ্বনি বাক্যের অর্থ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উদাহরণগুলো দেখুন। এখানে বলা হয়েছে তুমি লিখেছ, আমি এখানে লিখে দিয়েছি তুমি লিখেছ, এটি নির্দেশক বা বিবৃতমূলক বাক্য। এই তীর চিহ্নটি সোজাসুজি গিয়েছে, কোনো রকম উঁচু নিচু নেই, আঁকাবাঁকা কিছু নেই, উপরেও যায়নি নিচেও যায়নি। পরেরটি বলেছি তুমি কি লিখেছ, প্রশ্নবোধক বাক্য, অর্থ পাল্টে যাচ্ছে। এখানেও অনুভূমিক রয়েছে, এই তীর চিহ্নটি অনুভূমিক রয়েছে। এর উত্তর কি হতে পারে? হ্যাঁ অথবা না হতে পারে। পরের প্রশ্নবোধক বাক্যটি দেখুন, তুমি কি লিখেছ। খেয়াল করুন, এই গ্রাফটি খেয়াল করুন, এই রেখাচিত্রটি। তুমি এখানে শুরু হলো, তুমি কি লিখেছ, এই যে কি কিন্তু উঁচুতে অবস্থান করছে, সে কারণে এর অর্থ কিন্তু পাল্টে যাচ্ছে। যদিও দুটোই প্রশ্নবোধক, এখানে লিখেছ কিনা এটা জানতে চাওয়া হয়েছে, আর এখানে লেখার বিষয়টি জানতে চাওয়া হয়েছে। আবার এই বাক্যটি লক্ষ্য করুন, তুমি কি লিখেছ, এই তুমিটা শুরু হচ্ছে এইরকম জায়গা থেকে, তুমি কি লিখেছ, ঢেউ খেলানো, বাক্যের রীতিটা হচ্ছে ঢেউ খেলিয়ে যাচ্ছে। এটি হচ্ছে বিস্ময়সূচক বাক্য। তাহলে এই হচ্ছে আমাদের অধিধ্বনির বৈশিষ্ট্য। এছাড়া আরো দুটো বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে অধিধ্বনিকেতেও আমরা চোখে দেখতে পাই না, তাহলে বুঝবো কি করে? ভাব বা প্রসঙ্গের সঙ্গে কানকে যোগ করতে হবে। ভাব বা প্রসঙ্গের সঙ্গে ওতপ্রোতভাবে শ্রুতিকে যোগ করতে হবে, কানকে যোগ করতে হবে, তাহলে এটা আমরা বুঝতে পারব। আর পরের বৈশিষ্ট্যটি হচ্ছে যে ধ্বনিখণ্ডের যে নিজস্ব বৈশিষ্ট্য, অর্থাৎ তার স্বলক্ষণ বা নিহিত লক্ষণ, তার উপরেই অধিধ্বনির লক্ষণ যুক্ত হয়। আনিত লক্ষণ, স্থাপিত ক্রিয়া, এগুলো কিন্তু যুক্ত হয়। তাহলে এই পর্যন্ত আমি অধিধ্বনির বৈশিষ্ট্য, তার উদাহরণ, বিশ্লেষণ আপনাদের দেখালাম। এবার আসা যাক অধিধ্বনির প্রকারভেদ প্রসঙ্গে। অধিধ্বনি 5 রকমের, এখানে লিখে দিয়েছি আমি। প্রথম ভাগটি হচ্ছে মাত্রা বা স্বরের দীর্ঘত্ব। এখানে দুটো উদাহরণ বলা হয়েছে, তুমি কি বই নেবে, এর উত্তর হ্যাঁ অথবা না। আর পরেরটা বলা হচ্ছে তুমি কি বই নেবে, অর্থাৎ কোন বইটি নিতে চাও, নির্দিষ্ট করে বলা হচ্ছে। তাহলে এখানে কি আর এখানে কি স্বরের পার্থক্য করছে, এখানে দীর্ঘ হয়ে গেছে, তাই এটা দীর্ঘত্ব, পার্থক্য বোঝাচ্ছে, এজন্য এটা হয়েছে অধিধ্বনি। এটা নতুন করে অতিরিক্তভাবে যোগ করা হচ্ছে, সেজন্য এটা হচ্ছে অধিধ্বনি। আরেক রকমের অধিধ্বনি সুরাঘাত বা স্বরাঘাত। এখানে বলা হলো
তুমি কি গান শুনছো? আরেকটাতে বলা হয়েছে তুমি কি গান শুনছো। এখানে এই যে শুনছো ক্রিয়ার উপরে কিন্তু স্বরাঘাত বা সুরাঘাত পড়েছে, তার অবস্থানটা কিন্তু এইরকম জায়গাতে, আমি যেখানে হাত দিয়ে রেখেছি দেখুন, শুনছোর অবস্থানটা এই জায়গায় কিরকম হচ্ছে, তুমি কি গান শুনছো, এই শুনছোটা এখানে রয়েছে, ওপরে রয়েছে। কিন্তু যখন বলছি তুমি কি গান শুনছো, এই কি কিন্তু এইখানে যে বিন্দু পুরো উপরের রেখাটি ছোঁয়নি, মাঝামাঝি রয়ে গেছে, তুমি কি গান শুনছো। তাহলে এটাও এক রকমের সুরাঘাত বা স্বরাঘাত। পরেরটি হচ্ছে শ্বাসাঘাত বা বল বা ঝোঁক বা প্রস্বর। এটি আমরা দলবৃত্ত ছন্দে খুব বেশি দেখতে পাই। 4 মাত্রার যে দলবৃত্ত ছন্দ, তাতে অবশ্যই শ্বাসাঘাত থাকতে হবে, এবং এই শ্বাসাঘাতের ফলে ছন্দের গতি বৃদ্ধি পায়, তা দ্রুত হয়। এই যে বলা হচ্ছে পালকি চলে গগন তলে আগুন জ্বলে, শ্বাসাঘাত দিয়ে কিন্তু বোঝাচ্ছি লয়টা দ্রুত হচ্ছে। এটা আর এক ধরনের অধিধ্বনি, কেন এটা নতুন করে অতিরিক্ত যোগ করা হচ্ছে, তার ফলে বাক্যটি একটি নতুন মাত্রা পাচ্ছে, তার লয় বেড়ে যাচ্ছে। পরেরটি হচ্ছে জ্যোতি বা অবকাশ, সংযোগ, সন্ধান বা সংহিতা, যাকে বলা হচ্ছে জাংচার বলা হচ্ছে। এটা কিরকম, আমরা যখন কোনো বড় বাক্য বলি তখন কিন্তু আমরা থেমে থেমে বলি, অর্থ বোঝানোর জন্য একটা বিরতি দিই, জ্যোতি চিহ্ন ব্যবহার করি। যেমন যদি এরকম বলি যে মহারাজ মনে মনে ভাবিলেন যে রাজকুমারীর বিবাহের সময় উপস্থিত, উপযুক্ত পাত্রী আবশ্যক। আমরা কখনোই এই বাক্যটাকে একটানা বলবো না, ওই যে থেমে থেমে বলেছি, কমা ব্যবহার করছি, কোলন ব্যবহার করতে পারি, আবার বাক্যের শেষে ছেদ ব্যবহার করছি। এটাই হচ্ছে জ্যোতি বা অবকাশ, এটা এক ধরনের অধিধ্বনি। আর তারপরেরটা হচ্ছে অনুনাসিকতা। এই অনুনাসিকতার ফলে শব্দের অর্থ পাল্টে যেতে পারে, আর বাকি সব কিছু ঠিক থাকবে। উদাহরণটা দেখুন, কাঁটা আর কাঁটা, এখানে কাঁটা মানে ছিন্ন করা বা ছিঁড়ে ফেলা, আর এই কাঁটা মানে কণ্টক। কিসের কারণে পার্থক্য হয়ে গেল? কেবলমাত্র এই অনুনাসিকতার ফলে। কাঁটা হয়েছে কাঁটা, চন্দ্রবিন্দুর ব্যবহার। তাহলে এই অনুনাসিকতা, এটা তো অতিরিক্ত নতুন করে প্রয়োগ করা হয়েছে বা আরোপ করা হয়েছে, যোগ করা হয়েছে, তার ফলে তার অর্থ পাল্টে যাচ্ছে। তাহলে এ কারণে এটা একটা আলাদা রকমের অধিধ্বনি। তাহলে অধিধ্বনি হচ্ছে সেটাই যে ধ্বনিখণ্ডের, আমরা যে ধ্বনিখণ্ডগুলো উচ্চারণ করছি সেই ধ্বনিখণ্ডের নিজস্ব বৈশিষ্ট্যের ওপর নতুন করে যোগ হওয়া যে বিষয় বা যাকে আমরা নতুন করে যোগ করছি, সেটাই হচ্ছে অধিধ্বনি। এবার অধিধ্বনির বিভিন্ন নাম আমরা দেখব। ভাষাবিদ পণ্ডিতরা অধিধ্বনির অনেক রকম নাম করেছেন। কিরকম? কেউ বলছেন অধিধ্বনি হচ্ছে অবিভাজ্য ধ্বনি, আবার কেউ নাম দিয়েছেন বিভাজনাতিরিক্ত ধ্বনি, আবার অন্যরা বলছেন অখণ্ডাত্মক ধ্বনি, আরেক দল বলছেন অবিভাজিত ধ্বনি। তাহলে বন্ধুরা, অধিধ্বনির বৈশিষ্ট্য, তার উদাহরণ বিশ্লেষণ, অধিধ্বনির প্রকারভেদ, তার উদাহরণ বিশ্লেষণ আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। কেমন লাগলো বিষয়টি আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন, কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে নমস্কার।